আমার নাম আহসান হাবিব। আজকে আমি আপনাদের সঙ্গে আমার দাদার জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা শেয়ার করতে চাই। আমার দাদার বয়স তখন 14-15 বছর হবে। আমার দাদার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। আমার দাদাকে একটি পরী তুলে নিয়ে গিয়েছিল। কিভাবে ঘটনাটি ঘটেছিল সেটা জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? বরাবরের মতোই আপনাদের প্রিয় হোস্ট আরজে ইমরান আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা শুনছেন দ্য মেগা বক্স। আমরা আহসান হাবিবের দাদার জীবনের ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাদের চ্যানেলের মাধ্যমে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নতুন শুনছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে যত ধরনের গল্প আছে সব ধরনের গল্প শোনার জন্য অনুরোধ রইল। আমাদের আরেকটা চ্যানেল দ্য মেগা বক্স প্রাইমে জিনের দুনিয়া সিজন 2 চলছে। যারা এখন পর্যন্ত সিজন 2 দেখেননি তারা দেখে আসতে পারেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই আহসান হাবিবের জীবনের ঘটনায়। আমাদের বাড়িটা যশোর জেলার মনিরামপুর অঞ্চলে। তখনকার সময় যশোর জেলা অনেক বড় ছিল এবং আমার দাদার যখন জন্ম হয়েছিল তখন আমার দাদার বাবা ভীষণ খুশি হয়েছিলেন, কারণ অনেকগুলো সন্তান হবার পরেই আমার দাদার জন্ম হয়েছিল। আর আগের যেসব সন্তান ছিল তারা ছিল মেয়ে সন্তান। আমার দাদা অনেক প্রতীক্ষা করেছিলেন একটা ছেলে সন্তানের জন্য, যার কারণে আমার দাদার বাবা আমার দাদাকে বেশ ভালোবাসতেন। ঘটনাটি আমার দাদার মুখ থেকেই শোনা। আমার দাদা এখন পৃথিবীতে বেঁচে নেই। আপনারা সবাই তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। কিছু বছর হলো আমার দাদা মারা গিয়েছে। আসল ঘটনায় আবার ফিরে যাই। তো আমার দাদার বাবা ভীষণ খুশি হয়েছিলেন যখন আমার দাদা জন্মগ্রহণ করেছিলেন। পুরো গ্রামের মানুষজনকে খাইয়েছিলেন তার নিজের একটা গরু মেরে। তখনকার সময় আমার দাদার বাবা বেশ বড়লোকই ছিলেন, নিজেদের ক্ষেত খামার ছিল এবং পাশাপাশি রাত্রেবেলা মাছ ধরার কাজ করতেন। মোটামুটি বড়লোক বলা যায়। অন্যান্য মানুষরা সাধারণত ওই সময়ে খেতে পারত না, 3 বেলা খাওয়াটাই তাদের জন্য দায় ছিল। কিন্তু আমার দাদাদের বেশ খানিকটা জমি ছিল, সেগুলো চাষ করেই তাদের দিনক্ষণ ভালোই চলত। আমার দাদার বাবা একজন ইসলামিক আল্লাহওয়ালা লোক ছিলেন, যার কারণে তিনি চেয়েছিলেন তার ছেলেকে কোরআনের হাফেজ বানাবে। আমার দাদা দেখতে বেশ সুন্দর ছিল, এমনকি বুড়ো বয়সেও তাকে অনেক সুদর্শন দেখা যেত। তার মানে বয়সের কালে সে কেমন ছিল সেটা আপনারা নিশ্চয়ই ভাবতে পারছেন। আমার দাদা ভীষণ দুষ্ট ছিলেন, কারণ হচ্ছে তিনি গ্রামের এমন কোনো অকাজ ছিলেন না যেটা করতেন না। এর বাগানের আম চুরি করে খাওয়া, ওর লিচু চুরি করে খাওয়া, ওর হাঁস চুরি করে খাওয়া, ওর গরু ছেড়ে দেওয়া, এরকম অসংখ্য ধরনের কাজ সে করে বেড়াতো। আর প্রত্যেক দিন তার নামে বাড়িতে নানান কমপ্লেন আসতো যে ওকে মেরেছে, এটা চুরি করেছে, ওইটা ভেঙেছে। মারও খেত খুব, যার কারণে আমার দাদার বাবা সিদ্ধান্ত নেয় দাদাকে খুব দ্রুতই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবে। আমাদের বাড়ির পাশের গ্রামেই একটা মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসাটা তখনকার থেকে পুরনো, এমনকি আমিও সেই মাদ্রাসাতেই পড়াশোনা করেছি। আমার দাদাও ওই মাদ্রাসায় পড়াশোনা করেছে, অনেক পুরাতন একটা মাদ্রাসা। আমার দাদাকে সেখানে ভর্তি করিয়ে দেওয়া হয়। ভর্তি করিয়ে দেওয়ার পরে আমার দাদা তো প্রথম মাদ্রাসায় একদমই যেতে চাইতো না। তখন আমার দাদার বয়স ছিল 8 বছর। গ্রাম চড়িয়ে বেড়া ছেলে, তার কি আর মাদ্রাসা জীবন ভালো লাগে? সে প্রায় দিনই বাড়িতে চলে আসতো এবং মাদ্রাসায় থাকতো না, কারণ হচ্ছে তার নাকি থাকতে ভালো লাগতো না। এরকম করে তার মাদ্রাসায় অ্যাডজাস্ট হতে কখনোই পারল না। যখন তার বয়স 14 বছর হলো তখন মূলত তার সঙ্গে ঘটনাটা ঘটে। সে কি করত? বেশ কিছুদিন থাকতো, 1-2 সপ্তাহ থাকতো, এর মাঝখানে আবার চলে আসতো। এসে বাড়িতে উঠতো না। সে উঠতো তার বন্ধুদের বাসায় অথবা তার খালার বাড়ি, ফুফুর বাড়ি, এরকম বিভিন্ন আত্মীয় বাড়ি গিয়ে উঠতো এবং বলতো আব্বা পাঠিয়েছে থাকার জন্য। কিন্তু সে যে মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছে এটা তারা জানতো না। পরবর্তীতে আস্তে আস্তে অবশ্য তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু কি আর করার, তাদের ভাইয়ের বেটা এসেছে বা বোনের বেটা এসেছে, তা তো রাখবেই। আর আমার দাদার যেহেতু একমাত্র সন্তান ছিল, ছেলে সন্তান, যার কারণে সবাই তাকে ভালোবাসতো, কেউ কিছু বলতো না। তো এরকম করেই একদিনকার ঘটনা। তখন তার বয়স 14-15 বছর হবে। মাদ্রাসা থেকে বেরিয়ে সে তার খালার বাড়িতে গিয়েছিল। খালার বাড়ি একদিন ছিল। তো আমার দাদার বাবা স্বাভাবিকভাবেই ভেবেছে যে তার ছেলে মাদ্রাসায় আছে, কিন্তু সে তো মাদ্রাসায় নেই। মাদ্রাসা থেকে পালিয়ে তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছে। তো পরের দিন সে বাড়িতে আসলো, আমার দাদা বাড়িতে আসলো। আসার পরে আমার দাদার মাকে জিজ্ঞেস করলো যে আব্বা কোথায়। তখন সে বলল যে তোর আব্বা তো মাছ ধরতে গেছে,
আজকে দক্ষিণের খালে গেছে, ওইখানে নাকি ভালো মাছ পড়ছে, আর নদীর মোহনায় যেহেতু পড়ছে সেহেতু মাছ ভালো উঠছে, তুই যা, তোর আব্বা খুশি হবে, কারণ সে একা একা এত কাজ পারবে না, তুই যেহেতু মাদ্রাসা থেকে চলে আসছিস যা। তখন আমার দাদা তার মাকে সমস্ত কিছু বলে দেয় যে সে মাদ্রাসা থেকে আরো 2 দিন আগে আসছে, এখন যদি আব্বা এই ঘটনা জানে তাহলে আমাকে মেরেই ফেলবে। তখন আমার দাদার মা বললো কি যে তাহলে তোর বলার দরকার কি, তুই যা, এই ভাণ্ডটা নিয়ে সেখানে যা, তাড়াতাড়ি যা। তারপর মাছের সেই ভাণ্ডটা নিয়ে আমার দাদা রওনা দিলেন সেই খালের দিকে। নদীর মোহনায় পড়েছে, নদী থেকে সব মাছ খালে উঠছে। খালের 2 দিকে আমার দাদাদের 2টা ভেসাল ছিল, যে ভেসাল দিয়ে মাছ উঠত। ভেসাল কি জিনিস যারা গ্রামে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন। তারপর সেই ভেসাল দিয়ে প্রচুর মাছ উঠলো। আমার দাদা সেখানে গিয়ে অবাক হলেন, কারণ এত মাছ সে এর আগে কখনো দেখেনি। একে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বর্ষার সময়, এই সময়ে এত মাছ ওঠাটা একটু স্বাভাবিক বিষয়, কিন্তু এত বেশি মাছ না। আমার দাদা তখন আমার দাদাকে দেখে আমার দাদার বাবা ভীষণ খুশি হলেন, বললেন কি তুই মাদ্রাসা থেকে আসছিস, ভালোই হয়েছে, যাই হোক ওই তুই কি নিয়ে আসছিস সাথে করে? আমি বললাম, আমার দাদা বলল একটা ভাণ্ড দিছে মাছ নেওয়ার জন্য। তখন দাদার বাবা বললেন কি যে ঠিক আছে, ভালোই করছিস, ওইটা নিয়ে আয়। তারপর সেটা নিয়ে আমি ভেসালের উপরে গেলাম, মাছগুলো সেই ভাণ্ডের উপর রাখলো এবং আরো 3টা ভাণ্ড আমাকে দিয়ে বললো কি যে এগুলো দ্রুত বাড়িতে রেখে আয়, বাড়িতে রেখে এগুলো খালি করে নিয়ে আয়, কারণ আজকে আরো মাছ বাঁধবে, এত মাছ নেওয়ার জন্য এগুলো লাগবে। এই 3টা আর 6টা মোট ভরলে পরে আমাদের ঠিক হয়ে যাবে, তুই যা তাড়াতাড়ি। আমি দ্রুত সেই ভাণ্ডগুলো 2 কাঁধে নিয়ে আমি বাড়িতে রওনা দিলাম, কারণ হচ্ছে মাছগুলো ছিল ভীষণ ভারী। আমার দাদা দ্রুত সেই মাছের ভাণ্ডগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মাছের ভাণ্ডগুলো ছিল বেশ বড় বড় ডেকচি আর কি, মানে মাটির ডেকচি। সেই ডেকচিগুলো 2 কাঁধে নিয়ে সে হাঁটতে শুরু করলেন। খানিকটা দূরে যাবার পরে সে লক্ষ্য করলেন চেয়ারম্যানের বাড়ির পাশের যে লিচু গাছটা আছে, সেই লিচু গাছটাই থোকায় থোকায় বড় বড় ভালো ভালো লিচু ধরেছে। সে যখন গ্রামে থাকে তখন চেয়ারম্যানের গাছের এই লিচু সে খাবেই খাবে। এটা হচ্ছে এক ধরনের বড় লিচু, পুরো গ্রামে কোথাও নেই, শুধুমাত্র চেয়ারম্যানের বাড়িতেই আছে এবং খুবই মিষ্টি। সে যখনই সুযোগ পায় তখন এখান থেকে চুরি করে। জ্যোৎস্না রাতে প্রায় অনেকটাই দেখা যাচ্ছে, একটু আগেই ঝিরিঝিরি বৃষ্টি শেষে জ্যোৎস্না বেরিয়েছে। আমার দাদার সঙ্গে সঙ্গেই কলসিগুলোকে নিচে নামিয়ে রাখলেন, মাছের যে ভাণ্ডগুলো আছে নিচে নামিয়ে রাখলো। নিচে নামিয়ে সে সেই লিচু গাছের কাছে গেল, দেখলো খুব বড় বড় লিচু। সে বাহিরে থেকে ঢিল মেরে পাড়তে শুরু করলো। 2-3টে লিচু নিচে পড়লো, পড়ার পরে সে সেটা খেতে শুরু করলো। আহ কি মিষ্টি, এত মিষ্টি লিচু সে আরো খাবে, যার কারণে সে মাছের সেই ভাণ্ডগুলো নিচে রেখেই লিচু গাছে উঠে পড়লো। উঠে লিচু ভাঙতে শুরু করলো। খানিকক্ষণ বাদে সে লিচু গাছটাতে জোরে একটা ধাক্কা দিল, মানে ঝাঁকি দিল, যাতে করে যেসব পাকা লিচু আছে সেগুলো নিচে পড়ে যায়। ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গেই সে খেয়াল করলো কেউ একটা ধপাস করে উপর থেকে নিচে পড়েছে। এটা শোনার সঙ্গে সঙ্গেই আমার দাদা বুঝতে পারলো নিশ্চয়ই লিচু গাছে কেউ বসেছিল, সেটা কোনো মানুষ কি হবে তার মতো কোনো। তখন সে নিচের দিকে তাকালো, কিন্তু নিচে কাউকে দেখতে পেল না। দাদা খানিকটা ভয় পেলেন, সে সঙ্গে সঙ্গে লিচু গাছ থেকে নেমে পড়লেন এবং যে কয়েকটা লিচুর ডাল ভেঙেছিল সেগুলোকে ডেকচির উপর চড়িয়ে সঙ্গে সঙ্গে সে বাড়ির দিকে রওনা দিলেন। সে খেয়াল করছিল যে তার পেছন থেকে কেউ কাকে স্পর্শ করার চেষ্টা করছে, কিন্তু যতক্ষণে স্পর্শ করে তার কাছে চলে আসবে আমার দাদা প্রায়ই বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল। দাদার বারবার মনে হচ্ছিল যে পেছন দিয়ে তাকে কেউ ফলো করছে, কারণ পাতার শব্দ সে শুনতে পাচ্ছে এবং হাঁটার শব্দও শুনতে পাচ্ছে। সে খানিকটা ভয় পেয়ে ভড়কে গেল। আমার দাদা সাধারণত এত ভয় পায় না, সে গ্রামে গঞ্জে এরকম কত বেরিয়েছে। আর দাদার ভয় ছিল মূলত মাছ নিয়ে, কারণ অনেক সময় পিচাস তাদের পেছনে আসতে পারে। এটা সে অনেক গল্পে শুনেছে যে কাঁচা মাছ নিয়ে গেলে পিচাস পেছন নেয় আর পেছনের দিকে তাকাতে হয় না। আমার দাদা পেছনের দিকে না তাকিয়ে এক নাগারে এসে বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে এসে সে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাই হোক, সে এরকম করে ওদিনকে আর ভাণ্ড নিয়ে গেল না। তার বাবা ভীষণ রেগে গিয়েছিল ওই দিন, কারণ আমার দাদা ভীষণ ভয় পেয়েছিল। ভয় পাওয়ার কারণে সে যায়নি আর। তারপর পরের দিন আসার পরে তার বাবাকে সমস্ত ঘটনা বলে যে এরকম কেউ পিছু নিচ্ছিল। তারপর তার বাবা খানিকটা রাগ না করে বলে আচ্ছা ঠিক আছে। এরকম করে 3-4 দিন কেটে যায়। 3-4 দিন পরের ঘটনা, আমার দাদা আবার মাদ্রাসা থেকে পালিয়ে আসার চেষ্টা করে এবং বলে যে তার নাকি মাদ্রাসায় ভালো লাগে না। এর মাঝখানে আমার দাদা মূলত রাত্রে আর বের হয়নি, যার কারণে হয়তো তার মাথার উপর বিপদটা আর আসেনি।
তো ওই দিন রাতের ঘটনা, দাদা রাত্রেবেলা এশার নামাজ পড়ে রাত্রে বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নেয়। কারণ হচ্ছে ওই দিনকে আমাদের গ্রামের একটা জায়গায় বায়োস্কোপের আয়োজন করা হয়েছিল, আর সাধারণত বায়োস্কোপের অনুষ্ঠান হলে আমার দাদা কখনোই মিস করে না। যার কারণে সে মাদ্রাসা থেকে তার আরেক বন্ধুর সঙ্গে বের হওয়ার কথা ছিল, কিন্তু তার বন্ধু বের হওয়ার সাহস পায়নি। আমার দাদা সঙ্গে সঙ্গে এশার নামাজ পড়ে ফাঁক বুঝে মাদ্রাসা থেকে বেরিয়ে যায়। আর তখনকার মাদ্রাসাগুলো এত উন্নত ছিল না, দেয়াল দেওয়া বা এত রেস্ট্রিকশন এরকম ছিল না, চাইলেই যে কোনো সময় বের হয়ে চলে আসা যেত। সেহেতু আমার দাদা চিন্তা করলেন যে রাত্রেবেলা সে বায়োস্কোপ দেখতে যাবে। তারপর রাতের এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে সে সঙ্গে সঙ্গে মাদ্রাসা থেকে বেরিয়ে ওই গ্রামে মাদ্রাসার যে পাশটা ছিল এখান থেকে খানিকটা দূরে 1 মাইল দূরে হবে, সে সেইখানে বায়োস্কোপ দেখতে গেল। বায়োস্কোপ দেখা শেষ করতে করতে মোটামুটি রাত 12টার কাছাকাছি বেজে গেল। সেইখান থেকে যদি সে মাদ্রাসায় যেতে যায় তাহলে জঙ্গলের রাস্তা পেরিয়ে 1 ঘন্টা সময় নিয়ে সেখানে যেতে হবে। আর মাদ্রাসার গেট নিশ্চয়ই এতক্ষণ বন্ধ করে দিয়েছে। এখন যদি মাদ্রাসায় যায় তাহলে সে কখনোই ঘরের ভেতরে ঢুকতে পারবে না। সেহেতু সে চিন্তা করলো সে বাড়িতে চলে যাবে, এবং যেমন চিন্তা তেমন কাজ। আর তার গায়ে মাদ্রাসার সেই ড্রেস পরানো ছিল, মাদ্রাসার সেই পাগড়ি, এই সমস্ত কিছু পরে সে বেরিয়ে গিয়েছে। আসলে সে যদি ঘরে গিয়ে চেঞ্জ করে আসতে যেত তাহলে হয়তো হুজুর তাকে দেখে ফেলতো। সেহেতু সে মাদ্রাসার ওইসব পাঞ্জাবি পরেই বেরিয়ে গিয়েছে। তার পরনে ছিল সাদা একটা পাঞ্জাবি, মাথায় ছিল পাগড়ি এবং নিচে পায়জামা। সে বাড়ির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। ততক্ষণে সবাই যার যার বাড়ির দিকে চলে যাওয়া শুরু করেছে। আমাদের দাদার গ্রামের কিছু লোক তখন সেদিক দিয়ে আসছিল। আমার দাদা তার পেছন আসছিল, কিন্তু খানিকটা পথ আসার পরে দাদা রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিকে চলে যায়। আর এখন যে রাস্তাটা পড়েছে সেই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে আসতে হয়। তো আমার দাদা সেই রাস্তা দিয়ে বাড়িতে আসা শুরু করলো। তখন রাত 12:30টার বেশি হবে, শুনশান গ্রামের রাস্তা। আর তখনকার সময় নিশ্চয়ই বুঝতে পারছেন, 7টা-8টা বাজলেই মানে এশার নামাজ পড়েই বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়তো। আর রাত্রে তো কুপি জ্বালাতো না, কুপি জ্বালানোর টাকা পয়সা বা কাটছিল। আমার দাদা সেই শুনশান রাস্তা ধরে একা গ্রামের রাস্তা ধরে বাড়ির দিকে আসছিল। খানিকক্ষণ বাদে একটা বাঁশ বাগান পড়ে। সেই ঘন বাঁশ বাগানটা পেরোলেই আমাদের বাড়ি পড়ে। কাঁচা রাস্তা ছিল, রাস্তার উপর বাঁশের পাতা পড়ে একদম বিছিয়ে গিয়েছে। আমার দাদা ওদিক দিয়ে আসতে চেয়েছিল। দাদার সাধারণত রাত বেরাত ঘুরে ফিরে অভ্যাস আছে, সেহেতু ভয় সে পেল না। সে সেই বাঁশবাগানের তল দিয়ে আসা শুরু করলো। খানিকক্ষণ বাদে সে খেয়াল করলো তার পেছন দিকে কি যেন আসছে এবং তাকে হাত বাড়িয়ে শোনার চেষ্টা করছে, এবং সে একটা অদ্ভুত গুমট শব্দ শুনতে পাচ্ছে। সে পেছন দিকে তাকালো না এবং পা ফেলার শব্দও পাচ্ছিল। কর্মর করে পাতা এবং তারপর পা ফেলছে যে এরকম শব্দ শোনা যাচ্ছে। দাদা ভীষণ ভয় পেয়ে আর একটু জোরে হাঁটা শুরু করলো, কিন্তু সেই শব্দটা সে যত দূর আগাচ্ছিল শব্দটা ঠিক তত জোরেই তার সঙ্গে সঙ্গে আসছিল। ঠিক তখনই আমার দাদা যখন পেছনে তাকালো, সে দূরে একটা জিনিস দেখে অবাক হয়ে গেল। দেখতে পেল একটা মেয়ে তার পেছনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখতে ভয়ঙ্কর রকমের কুৎসিত, এবং তাকে দেখে মনে হচ্ছে সে নিশ্চয়ই কোনো পেতনি এবং তাকে খেয়ে ফেলবে, প্রেতাত্মাটা এরকম জাতীয় কিছু। এটা দেখে আমার দাদার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এত ধরনের মানে এত ভয়ঙ্কর চেহারা সে এর আগে কখনো দেখেনি। আমার দাদা জোরে দৌড় মারলো। দৌড় মারার সঙ্গে সঙ্গেই সে জিনিসটা আমার দাদার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করলো। এত জোরে দৌড়াচ্ছিল যে আমার দাদা ভয়ে হোঁচট খেয়ে পড়ে যাবার জোগাড়। কিন্তু সে যত জোরেই দৌড়াচ্ছিল ওই জিনিসটা মানে মেয়ে মানুষটা ঠিক তত গতিতেই তার সঙ্গে সঙ্গে আসছিল। একটা সময় পাশাপাশি হয়ে গেল, এবং পাশাপাশি যেহেতু হয়ে গিয়েছে আমার দাদা তো প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে রাস্তা শেষ হচ্ছে না। ওই বাঁশবাগান সে কোনোভাবে শেষ করতে পারছে না, মানে একটা লুপের মতো চলছে। সে যত দ্রুতই এগোচ্ছে ঘুরে ফিরে সে আবার সেই স্থানে এসে পৌঁছে যাচ্ছে। আমার দাদার এমন পরিবেশ দেখে সে সেখানে আয়াতুল কুরসি পড়ে মানে নিচে বসে পড়লো। খানিকক্ষণ বাদে আশেপাশে কাউকে সে দেখতে পেল না, এবং সে যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে ঠিক তখনই কোনো কিছু একটা এসে তাকে গলা চেপে ধরলো, এবং তার চেহারা কুৎসিত সেই চেহারাটা বড় বড় দাঁত তার সামনে ভেসে উঠলো। এটা দেখে আমার দাদা আরো বেশি ভয় পেয়ে গেল, এবং সে একটু সাহস করে আয়াতুল কুরসি আবার পড়া শুরু করলো। তখন সে সামনের দিকে তাকিয়ে দেখলো সেই জিনিসটা সামনে নেই। তার মানে সে বুঝতে পারলো যে আয়াতুল কুরসি তাকে এখন বাঁচাতে পারে। সে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো এবং সামনের দিকে হাঁটা শুরু করলো। খানিকক্ষণ বাদে তার গলা দিয়ে একদমই স্বর বের হচ্ছিল না। সে দেখলো তার সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে, যে দুজন লোক লম্বায় প্রায় 6 ফুট 7 ফুটের মতো হবে,
এবং তাদের গায়ে সাদা রঙের একটা পোশাক পরা, ঠিক তার মতো। এবং তারা দেখতে এমন, মানে তাদেরকে দেখা যাচ্ছিল না, তাদের মুখ ঘোমটা দিয়ে ঢাকা ছিল। দাদা ভীষণ ভয় পেয়ে তাদেরকে বললেন, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি আর মাদ্রাসা পলাবো না। তারা মানে আমার দাদা মনে করলো যে তারা দুজন হচ্ছে হুজুর মাদ্রাসার পক্ষ থেকে এসেছে। আমার দাদা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে বারবার বলতেছিল যে আমাকে ছাইড়ে দেন, আমি আর মাদ্রাসা পালাবো না, আমি মাদ্রাসায় যাব। কারণ অনেক সময় এরকম ইন্সপেকশনের জন্য এরকম অনেক লোক আসে যারা কিনা মাদ্রাসা মানে দেখাশোনা করে যে কোন ছাত্র কেমন কেমন পারফরমেন্স, এইসবগুলো দেখে আর কি, মাদ্রাসা বোর্ড থেকে আসে। তো এটা দেখে আমার দাদা মনে করলো যে আসলে ওরা হচ্ছে কি মাদ্রাসার লোক। তখন সেই আমার দাদা তাদেরকে কমপ্লেন দিতে লাগলো, যেরকম এরকম একটা জিনিস দেখেছি, আমি আসলে আর মাদ্রাসা পালাবো না, আমি ভয় পেয়েছি ভীষণ, আমাকে মাদ্রাসা নিয়ে চলেন। তারপর সেই দুজন লোক আমার দাদাকে ধরে বসলেন। আমার দাদা, আমি কিন্তু আগেই বলেছি, দেখতে খুবই সুদর্শন এবং খুবই মানে দেখতে খুবই হ্যান্ডসাম আর কি তখনকার সময়ের আন্দাজে। তারপর আমার দাদাকে ধরে নিয়ে গেল। আমার দাদা তাদের সঙ্গে একটা গাড়িতে উঠলেন, যে গাড়িটা মানে অদ্ভুত রকমের এক বাহন। সেই গাড়িটার মধ্যে দুজন লোক বসা ছিল এবং সামনে হচ্ছে গিয়ে আরো একজন লোক বসা, যে কিনা গাড়িটা চালাচ্ছে। এবং যে দুজন লোক আমার দাদাকে চ্যাংদোলা করে ধরে নিয়ে গেল, সেই দুজন লোক আমার দাদাকে খানিকটা মারধর করলো। আমার দাদা বারবার বললো কি যে আমি মাদ্রাসা পালাবো না, মাদ্রাসা পালাবো না, আমাকে ছেড়ে দেন। কিন্তু তারা কোনোভাবেই আমার দাদার কোনো কথা শুনলো না। এরপরে আমার দাদা হচ্ছে গিয়ে সেই গাড়িতে উঠে বসলো এবং খানিকটা হচ্ছে গিয়ে দাদাকে চেপে ধরে রেখেছে এবং কিছু সে দেখতে পারছে না আসলে, অন্ধকার রাত একে তো, তারপর আবার কালো, চারদিকে অন্ধকার হয়ে আছে, এত গভীর রাত। আমার দাদা তখন ভয় পেয়ে চুপচাপ বসে পড়লেন, কারণ হচ্ছে মাদ্রাসাই তো নিয়ে যাবে এখন, আর এখন থেকে সে মাদ্রাসা পালাবে না, সে সেটাই মনে মনে ভাবছে। এবং খানিকক্ষণ বাদে গাড়ির মধ্যেই আমার দাদা ঘুমিয়ে পড়লেন। তারপর সকালবেলা যখন তার চোখ খুলল, সে দেখতে পেল সে এমন একটা জায়গায় বসে আছে যে জায়গাটা আসলে তার অপরিচিত এবং তার মাদ্রাসাও না, এমনকি তার বাড়িও না। সে ঘুম থেকে উঠে চারিদিকে দেখাদেখি করতে লাগলেন। সে চারিদিকে যখন ঘোরাফেরা করলেন, ঠিক তখনই সে বুঝতে পারলেন যে সে নিশ্চয়ই কোনো জেলখানার মধ্যে বন্দী আছে, কারণ চারিপাশে লোহার শিক বেড়ি দেওয়া এবং তাকে বেড়ি দিয়ে বাঁধা আর কি। এবং চারপাশে হচ্ছে গিয়ে সে যখন তাকালো, দেখলো খুবই বড় বড় পাহাড় এবং দূরে অনেক বড় বড় পাখি উঠছে। আসলে সেগুলো পাখি না, সেগুলো ছিল হচ্ছে গিয়ে আসলে জিন ছিল। এটা আমি পরবর্তীতে আমার দাদা জানতে পারে। আসলে সেগুলো মানে অনেক বড় বড় পাখি সে দেখতে পেল। সে আসলে বুঝতে পারলো না যে মাদ্রাসায় এত কিছু আসলে কিভাবে, আর তাকে এখানে এরকম ভাবেই বা বেঁধে রাখা হয়েছে কেন। আমার দাদা জোরে জোরে চিৎকার করতে লাগলেন ঘুম থেকে উঠে, কিন্তু তার চিৎকার কেউই শুনলো না। খানিকক্ষণ বাদে দুজন লোক আসলেন, গতকালকে রাতে যে দুজন লোক দেখেছিল সেই দুজন লোকের মতো, কিন্তু তাদের চেহারা তখনও ঢাকা ছিল। তাদের চেহারা আমার দাদা কোনোভাবেই দেখতে পাচ্ছিলেন না। তারপর জানালার একটা মানে গ্রিলের একটা ছোট্ট পয়েন্ট খুলে, আসলে গ্রিল কিনা বলতে পারবে না, গ্রিলের মতোই দেখতে, তবে এরকম গ্রিল সাধারণত সে বড় লোকের বাড়িতে দেখেছে, কিন্তু এগুলো সেরকম কোনো গ্রিল না। সেই গ্রিলের একটা পয়েন্ট খুলে তাকে এক থালা ভর্তি খাবার দেওয়া হলো। খাবারগুলো আমার দাদা দেখে হামলে পড়লো খাওয়ার জন্য। সেখানে বেশ কিছু ধরনের মিষ্টান্ন ছিল, আর কিছু মানে ভাত দিয়ে তৈরি কোনো একটা খাবার ছিল, সেটা আমার দাদা আসলে কোনোদিন খায়নি। সে খাওয়ার সঙ্গে সঙ্গে আসলে মানে ভীষণ অবাক হয়ে যায়, এত সুস্বাদু খাবার সে তার বাপের জন্য কোনোদিন খায়নি। আর যে মিষ্টিগুলো সেখানে দেওয়া হয়েছে খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। আমার দাদা সবকিছু খেয়ে ফেললেন, পুরো এক থাল সমস্ত খাবার খেয়ে ফেললেন। এত খাবার একসঙ্গে হয়তো জীবনে সে কোনোদিন খায়নি। সে খেয়ে একদম গলা পর্যন্ত খাবার উঠিয়ে ফেললেন। তারপর একটা ঘুম দিলেন। আসলে তার মনেই রইল না যে সে একটু আগে ঘুম থেকে উঠেছে আর সে কোথায় আছে, এটা তার মাথাতেই আসলো না। সে একটা ঘুম দিল। ঘুম ভাঙলো প্রায় সন্ধ্যার একটু আগে আগে, মানে সে প্রায় বিগত 24 ঘন্টা ধরেই ঘুমাচ্ছে, মানে 18-20 ঘন্টা ধরেই ঘুমাচ্ছে আর কি। সে যখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে সামনে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটার মুখে ঘোমটা টানা, কিন্তু মেয়েটা যে অদ্ভুত রকম সুন্দর সেটা দেখেই বোঝা যাচ্ছে। দুজন লোক সেই কারাগারের দরজা খুললো এবং মেয়েটা তাদেরকে ইশারা দিয়ে বলল, মানে ইশারা দিয়ে আমার পায়ের শেকল খোলার কথা বললো। পায়ের শেকল খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে মেয়েটা আমার দাদাকে কিছু একটা বলল, কিন্তু আমার দাদা আসলে বুঝতে পারলেন না যে কি বলল। তারপর সেই দুজন লোক আমার দাদাকে আবার 2 হাত ধরে নিয়ে যেতে লাগলেন। খানিকটা দূরে যাওয়ার পরে তাকে একটা সিংহাসনের কাছে বসানো হলো, মানে একটা জায়গা, সেই জায়গাটার উপর একটা মেয়ে বসে আছে এবং সেই দুজন লোক, যে দুজন লোককে আসলে
ওরা ধরে নিয়ে এসে আমার দাদাকে ধরে নিয়ে এসেছিল, সেই দুজন লোক বসে আছে। আমার দাদা মনে করলেন এটা নিশ্চয়ই মাদ্রাসা বোর্ড এবং এই মাদ্রাসা বোর্ডে তার অপরাধের শাস্তি দেওয়ার জন্য নিয়ে এসেছে। আসলে সে তখনও জানতো না যে তাকে একটা জিনের এলাকায় তুলে নিয়ে আসা হয়েছে এবং আশেপাশে যত জিনিস আছে আসলে তারা জিন। আমার দাদা তখনও বুঝতে পারেনি, সে মনে করেছে হয়তো মাদ্রাসা বোর্ড এটা, আর সে এত বছর যে অপরাধগুলো করেছে, পড়াশোনা করেনি, তারপর মাদ্রাসা পালিয়েছে, দুষ্টুমি করেছে, সেসবের শাস্তি দেওয়ার জন্য হয়তো তাকে এখানে নিয়ে আসা হয়েছে। তারপর আমার দাদা তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে যে আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন মাদ্রাসা পালাবো না, আমি আর কোনোদিন দুষ্টামি করবো না, আমি ভালো স্টুডেন্ট হয়ে যাব এবং দ্রুতই হাফেজ হয়ে যাব। তারপর তারা আমার দাদাকে চুপ থাকতে বলে, মানে ইশারা দিয়ে চুপ থাকতে বলে। কিন্তু আমার দাদা তখনও কান্না করে বলতে লাগলো যে আমাকে ছেড়ে দেন, আমি 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 ঠিকমতো পড়াশোনা করব, আমাকে ছেড়ে দেন। কিন্তু তারা তার কোনো কথা শুনে না এবং একটা থাপ্পড় মারে সঙ্গে সঙ্গে। আমার দাদা চুপচাপ তখন বসে পড়ে। তখন তারা কথা বলতে থাকে। একটা মেয়ে, যে মেয়েটার মাথায় আসলে ঘোমটা দেওয়া, তাকে দেখা যাচ্ছে না, আর যে দুজন লোক বসে আছে তাদের মাথায় ঘোমটা দেওয়া, আর তার পাশে একজন বড় দাড়িওয়ালা লোক বসে আছে, সাদা দাড়ি। তারা কথা বলছে এবং খানিকক্ষণ বাদে আমাকে সেই দুজন লোক নিয়ে গেল, আমার দাদাকে সেই দুজন লোক নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একটা রুমের মধ্যে নিয়ে গেল। সেই রুমের মধ্যে নিয়ে আমাকে হচ্ছে গিয়ে প্রথমে গোসল করতে পাঠানো হলো, যে গোসল করে আয়। তারপর আমাকে হচ্ছে গিয়ে তারা একটা সুন্দর কাপড় দিল পরার জন্য। আসলে কাপড়টা দেখতে অদ্ভুত সুন্দর ছিল, আমার দাদা এরকম ভাবে বললো আর কি। কাপড়টা ছিল অদ্ভুত রকম সুন্দর এবং খুবই মোলায়েম কাপড়। দাদা তখন সেই জিনিসগুলো আসলে পরে নিলেন এবং খুবই সফট এবং খুবই নরম ধরনের এবং দামি একটা কাপড় আমার দাদাকে পরতে দেওয়া হলো। আমার দাদা সেই কাপড়গুলো পরে নিল এবং খানিকক্ষণ বাদে দাদাকে নিয়ে সেই মেয়েটার পাশে বসানো হলো, যে মেয়েটাকে আসলে সে সকাল থেকে বা সন্ধ্যা থেকে দেখছে, এবং এই মেয়েটার কাছে তাকে বসানো হলো। খানিকক্ষণ বাদে বেশ কিছু লোক আসলেন সেখানে এবং আসার পরে তারা আমার দাদাকে কিছু একটা বলতে বললেন। আমার দাদা সমস্ত কিছু বললেন এবং বলার পরে আমার দাদা তখনও বুঝতে পারেনি যে এই মেয়েটার সঙ্গেই তার বিয়ে দেওয়া হচ্ছে এবং এই মেয়েটা হচ্ছে আর কেউ না, এই মেয়েটা হচ্ছে একটা জিনের কন্যা এবং এই রাজ্যেরই একটা জিনের কন্যা, জিনের মেয়ে এবং পরিস্থানের রাজকন্যা আর কি, এবং তাকে বিয়ে দিচ্ছে সেখানে। কিন্তু আমার দাদা তখনও বুঝতে পারেনি। তখন আমার দাদাকে সেই মেয়েটার সঙ্গে যখন বিয়ে দেওয়া হয় এবং তাদেরকে একটা রুমে পাঠানো হয়, তো আমার দাদা তো প্রথম ভয় পেয়ে যায় যে এই মেয়েটার সঙ্গে আমাকে কেন থাকতে দেওয়া হয়েছে। তখনও সে বুঝতে পারে না। তারপর যখন সেই মেয়েটার সঙ্গে কাছে যায়, আমার দাদা যখন ওই মেয়েটা যখন তার মুখের নাকাব তখন সরায়, আসলে মুখের নাকাব খোলার পরে আমার দাদা দেখে প্রায় বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে এত সুন্দর মেয়ে মানুষ সে আমার দাদা কখনোই দেখেনি। আর এই মেয়ে মানুষটা দেখে আমার দাদা ভীষণ চমকে যায় এবং সরে যায় ওখান থেকে, এবং তখনই বলে যে আপনি কে, আর আপনার সঙ্গে আমাকে কেন থাকতে দেওয়া হয়েছে, আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে দিয়ে আসেন, আমি এখানে কেন আসলাম, আর এখানে কি সব হলো। তখন প্রথমবারের মতো সেই মেয়েটা আসলে তার মুখ খুললো এবং বাংলাতে কথা বলা শুরু করলো। এতক্ষণ তারা কিছু একটা অন্য একটা ভাষায় তারা কথা বলছিল, যে ভাষাটা আসলে আমার দাদার সম্পূর্ণরূপে অচেনা এবং অজানা। আমার দাদা এগুলো শোনার পরে আসলে প্রথম যখন মেয়েটার মুখে বাংলা শোনে, তখন সে বুঝতে পারে যে না, সে আসলেই এমন একটা জায়গায় আছে যে জায়গাটা আসলে বাংলা কথা বলে মানুষজন। তখন আমার দাদা বলে কি যে আপনারা কে এবং আমাকে এখানে কেন নিয়ে এসেছেন, আমি আসলে বুঝতে পারতেছি না, আমি কোথায় আছি, আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে দিয়ে আসেন। আমি তো বললাম যে আমি মাদ্রাসা পালাবো না। তখন সেই মেয়েটা আমার দাদাকে বলতে লাগলো যে আপনি আসলেই অনেকটা বোকা, আপনি অনেক কিছুই বলছেন না। আমি তো ভেবেছিলাম যে আমি আপনাকে মেরে ফেলবো, এমনকি আপনাকে মেরে ফেলার জন্য সেদিন রাতে আপনার কাছে গিয়েছিলাম। আর সেদিন যখন আপনি আমাকে গাছ থেকে ফেলে দিলেন, তখনই আমি ভেবেছিলাম যে আপনাকে মেরে ফেলবো, কিন্তু সেদিন আপনি বেঁচে গিয়েছিলেন। এর পরবর্তীতে আপনাকে ওই দিন রাত্রেবেলা যখন হামলা করলাম, ওদিনকে মেরেই ফেলতাম, কিন্তু ওদিনকে আপনাকে দেখে আমার এত ভালো লাগে যে আপনাকে আমি আমার সঙ্গে করে এখানে নিয়ে এসেছি। তখন আমার দাদা জিজ্ঞেস করেন যে কোথায় নিয়ে এসেছেন আর আপনি কে। তখন সেই মেয়েটা বলে কি যে আমি এই রাজ্যের পরিস্থানের রাজকন্যা এবং আমার বাবা হচ্ছে গিয়ে এখানকার সর্দার, আমি একটা জিনের মেয়ে এবং আমার বাবা হচ্ছে এখানকার জিনের সর্দার। এটা শোনার পরে আমার দাদা ভীষণ ভয় পেয়ে যায় এবং তার সে তখন পেছনে ছিটকে যায়। প্রথম মেয়েটাকে দেখে সে ভীষণ পছন্দ করেছিল এবং আমার দাদার ভীষণ মনে ধরেছিল, কিন্তু যখনই সে জানতে পারে যে সে একটা
পরী এবং জিনের কন্যা এই কথা শোনার পরে সে ভয় পেয়ে যায়। কারণ আমার দাদা অনেকের কাছে অনেক গল্প শুনেছে যে জিনেরা নাকি সুন্দর ছেলেদের দেখলে তুলে নিয়ে যায় এবং সেখানে সারা জীবনের জন্য রেখে দেয়। আমার দাদা তখনই মানে কান্না শুরু করে, যদিও সে খানিকটা বড় ছিল, কিন্তু সে নাকে কান্না করতে করতে বলে কি যে আপনি আমাকে কেন নিয়ে এসেছেন। তখন সেই মেয়েটা বলতে শুরু করে, সেদিন যখন আপনি ওই লিচু গাছে উঠেছিলেন তখন আমি ওই লিচু গাছে বসেছিলাম এবং বসে বসে লিচু খাচ্ছিলাম। ঠিক তখনই আপনি ওই গাছে ওঠেন এবং উঠে গাছটা ঝাঁকি দেন। ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আসলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাই এবং পড়ে ভীষণ ব্যথা পেয়েছিলাম। আমি তখনই ভেবেছিলাম যে আপনাকে একদম খেয়ে ফেলবো, আপনাকে একদম মেরে ফেলবো আর কি। এত পরিমাণ রাগ হয়েছিল আপনার প্রতি আমার। কিন্তু আপনি ওই দিন রাতের বেলা দ্রুত বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, যার কারণে আপনাকে আর কোনো ক্ষতি করতে পারিনি। এবং ওদিনকে আমি আসলে সুযোগে ছিলাম যে কখন আপনি মাদ্রাসা থেকে বের হবেন এবং আপনার ক্ষতি করব, কারণ আপনার মাদ্রাসায় ঢোকার মতো কোনো পরিবেশ ছিল না, মাদ্রাসা বন্ধ দেওয়া ছিল, নাহলে মাদ্রাসার ভিতরে ঢুকেই আপনাকে আমি খুন করে আসতাম, কারণ এত পরিমাণ রাগ আপনার উপর আমার হয়েছিল। আর আপনাকে তো আমি সেদিন রাতের অন্ধকারে খুব ভালোভাবে দেখতে পাইনি। তারপর সেদিন 2-3 দিন পরে যখন আপনি রাত্রেবেলা ওই বাঁশবাগান নিচ দিয়ে আসছিলেন, আমি তো আপনাকে ফলো করছিলাম, তাই না? তো ফলো করার পথে আমি যখন প্রথমবার আপনাকে পেছন থেকে দেখলাম, আসলে তখনও ভেবেছিলাম যে আমি আপনাকে মেরে ফেলবো এবং আপনাকে ছাড় দিব না, কারণ একবার জিনেদের যে ক্ষতি করে জিনেরা তার পিছু ছাড়ে না, যেভাবেই হোক তার জীবন হেল করে দেয়, একদম নষ্ট করে দেয়। তো তারপরে যখন আমি আপনার মুখোমুখি আসলাম, একদম সামনাসামনি আসলাম সামনে, তখন আপনাকে দেখে প্রথমবারের মতো আমি আসলে আপনার সৌন্দর্যের প্রেমে পড়ে যাই, আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম, যার কারণে আমি আসলে তখন আপনাকে আর কিছু করিনি। এবং আমি আমার 2জন লোক পাঠাই, যে 2জন লোক কিনা আমার কাছে সবসময় আমার পাশে থাকে এবং আমাকে সেফটি দেয়। সেই 2জন লোককে আমি বললাম যে আপনাকে তুলে নিয়ে আসার জন্য এবং আপনাকে বিয়ে করব। আমার বাবা অনেকদিন ধরেই আসলে বলছিল যে কোনো ছেলেকে পছন্দ হয় কিনা জিনকে বিয়ে করার জন্য। আসলে আমি না করে দিয়েছিলাম, কিন্তু আপনাকে আমাকে দেখে মনে ধরে এবং তাদের মাধ্যমে আমি আসলে আপনাকে এখানে তুলে নিয়ে আসি এবং আনার পরে আমাদের একটু আগেই বিয়ে হয়েছে আসলে, এবং ধর্ম মোতাবেক আপনি আমার স্বামী এখন, এবং আপনিও একজন মুসলিম ধর্মের মানুষ এবং আমি একজন মুসলিম ধর্মের জিন, তো সেহেতু সেরকম আন্দাজে আমাদের বিয়ে হয়েছে। তো এই কথা শোনার পরে আমার দাদা এত বেশি ভড়কে যায় এবং ভয় পেয়ে যায় যে তাকে একটা জিন তুলে নিয়ে এসেছে, এটা তো স্বাভাবিক কোনো বিষয় না। আমার দাদা ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই ওইখান থেকে দৌড় মারে এবং দৌড় মেরে বাইরে চলে আসে। কিন্তু দৌড় মারলে তো হবে না, কারণ তারা হচ্ছে জিন, তারা সেকেন্ডের মধ্যে আলোর গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। আমার দাদা দেখলো তার সেই পরী স্ত্রী তার সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে আবার ধরে ফেলে, বলে কি যে আপনি এরকম করছেন কিসের জন্য, চলেন আমার সঙ্গে। আমার দাদা তখন 15-16 বছর বয়স। এই বয়সে সে আসলে এগুলো তার জন্য অস্বাভাবিক। সে তখন আর মেয়েটা দেখতে অসম্ভব রকম সুন্দরীও ছিল। তারপর আর কি করার, যেহেতু সে এখান থেকে পালাতে পারবে না, মেয়েটার সঙ্গে সে তার রুমে যায় এবং ওই দিন রাতে তাদের বাসর হয়। আমার দাদা বলে কি যে প্রথমবারের মতো ওরকম অভিজ্ঞতা আসলে আমি কখনো কল্পনা করিনি। তারপর আমার দাদা এরকমভাবে এখানে থাকতে শুরু করে। আমার দাদা কিছুদিন পরপরই আসলে কান্না করতো, কারণ হচ্ছে গিয়ে তাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসার জন্য বাড়ির কথা খুব মনে পড়তো তার। বাড়িতে তার বাবা ছিল, মা ছিল, বোনেরা ছিল, তার চাচারা, তারপর তার মাদ্রাসার বন্ধু বান্ধব, সমস্ত কিছুর কথা মনে পড়তে লাগে। কিন্তু আমার দাদা তো আসলে ওইখান থেকে নিজের ইচ্ছা চাইলে বের হতে পারবে না, কারণ হচ্ছে তাকে একটা পরী তুলে নিয়ে গিয়েছে এবং আমার দাদাকে সেই পরীটা ভীষণ ভালোবাসতো, খুবই আদর করতো এবং সবসময় যা চাইতো তাই দিত, কিন্তু ওইটা দিত না। সে আমার দাদা মাঝে মধ্যেই বলতো, শোনো না, আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসো। একদিন আমার দাদা সেই পরীটার সঙ্গে শুয়ে আছে বিছানায় এবং শেষের পরে শুয়ে থাকার পরে মানে ভালো মুডে ছিল, তখন আমার দাদা তাকে জিজ্ঞেস করে যে আমাকে বাড়িতে দিয়ে আসেন না, আমার আসলে ভালো লাগতেছে না, এখানে আমার মতো কেউ নাই, আপনি চাইলে আমার সঙ্গে থাকতে পারেন বা আমাকে ওইখানে নিয়ে যেতে পারেন, বা আপনি আমার সঙ্গে চলেন, বা আপনি মাঝে মধ্যে নিয়ে আসেন আমাকে একটু বাড়িতে দিয়ে আসেন, আমি বাড়িতে যাব। কিন্তু সেই পরী মেয়েটা কোনোভাবে আমার দাদার কথা শুনতো না, কারণ হচ্ছে একবার যদি নামিয়ে দিয়ে আসতো তাহলে তাকে আর কোনোদিনই আনা সম্ভব হতো না, কারণ এইটা মেয়েটা জানে, পরী মেয়েটা এটা জানে। তারপর আমার দাদাকে নিয়ে এসে একদিন বেড়াতে যায় একটা জায়গায়, মানে বিভিন্ন জায়গায় বেড়াতে যেত, নানান ধরনের খাবার খাওয়াতো। আসলে জিনেদের যেসব খাবার, সেই খাবারের সঙ্গে আমার দাদার খাবার মিলতো না। আমার দাদার খাবার কষ্ট হয়েছিল বেশ কিছুদিন, কিন্তু মিষ্টি জাতীয় যেসব জিনিসগুলো ছিল সেসব জিনিসগুলো খেতে সে খুব পছন্দ করতো। এবং ওই সময়টাতে প্রায় 5 মাসের মতো আমার দাদা সেখানে ছিল এবং 5 মাস হচ্ছে কি আমার দাদা সেখানে
তরতরি এবং পরিবেশ সবকিছুর সঙ্গে মানে মিলেমিশে যায় আর কি, সমস্ত কিছু সে আসলে বুঝে ফেলে। তো ওইখানে হচ্ছে লবণ ছাড়া খাবার রান্না করতো ওরা, এবং লবণ চিনি এইসব ছাড়াই খাবার রান্না হতো। এবং আমার দাদা সেগুলো প্রথম খেতে ভীষণ কষ্ট হতো, কিন্তু পরবর্তীতে আসলে আমার দাদার অভ্যস্ত হয়ে যায় এবং সেগুলোই খেতে শুরু করে এবং সেখানে সে থাকতে শুরু করে, কারণ কোনো কিছু করার নেই, ওখান থেকে তো সে চাইলে আসতেও পারবে না। তো এরপরে এরকম বেশ কিছু মাস কেটে যায়, 4-5 মাস সময় কেটে যায় মাঝখানে। তো এটা তো নিশ্চিত ছিল যে আমার দাদাকে কোনোদিনই আসলে ওই মেয়েটা বাড়িতে পৃথিবীতে নামিয়ে দিয়ে আসবে না, এটা তো জানা কথা ছিল। তো এরকম 4-5 মাস সময় কেটে যায়। হঠাৎ করে একদিন হচ্ছে কি আমার দাদার যে পরিবউ ছিল সেই বউয়ের একটা অনুষ্ঠান ছিল, মানে ওইখানে একটা অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে বেশ কিছু জিনেদের দাওয়াত দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে আমাদের ওই এলাকার কিছু প্রসিদ্ধ সাধু আছে বা পীর বলা যেতে পারে, সেসব পীরদের সঙ্গে এই এলাকার জিনেদের ভালো সম্পর্ক ছিল। এটা আসলে আমি জানতাম না, আমার দাদা জানতো না তখন। আমার দাদা যখন এই অনুষ্ঠানে ছিল, আমার দাদার বউয়ের সঙ্গে, মানে হিসাব মতো তো আমার ওই তার পরিবউটা আমার দাদি ছিল, তো দাদি হিসাবেই বলি আর কি। তো আমার সেই দাদি আসলে ওই অনুষ্ঠানে আমার দাদার সঙ্গেই ছিল এবং সেখানে আমার দাদা তার এলাকার একটা লোক দেখে আসলে চিনে ফেলে। সে সঙ্গে সঙ্গেই আমার দাদিকে বলে কি যে একটু আসতেছি, তুমি বসো, এটা বলেই সে সঙ্গে সঙ্গে সেই লোকটার কাছে যায় এবং তার পা ধরে হামলে কান্না শুরু করে এবং বলে কি যে চাচাজিয়া আমাকে বাঁচান, আমাকে বাড়ি নিয়ে চলেন। আর মানে আমার ওই সময় যে আমার দাদা ওইখানে আমার এলাকার মানে তাদের এলাকার একজন লোককে দেখতে পাবে সেটা কখনোই ভাবেনি, কখনোই কল্পনা করেনি। এবং সেই লোকটা দেখেও আমার দাদাকে চিনে ফেলে এবং বলে কি যে কিরে তুই এখানে কি করতেছিস, তুই এখানে কিভাবে আসলি। তখন সেই লোকটাকে একটু সাইডে নিয়ে আমার দাদা সমস্ত ঘটনা বলে যে এরকম ভাবে আমাকে তুলে নিয়ে আসছে এবং আমাকে বিয়ে করছে এবং ওই যে দূরে দেখতেছেন যে মেয়েটা বসে আছে ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয়েছে এবং আমি এখানেই আছি। তো তখন সেই পীর সাহেব, মানে হচ্ছে উনি আমাদের এলাকার পীর ছিলেন এবং আমাকে দেখে শুনে চিনতে পারে যে অমুকের ছেলে। তো তখন সে বলে কি যে তোর বাপে তো তোকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, আশেপাশের এমন কোনো জায়গা নেই যে তোকে খোঁজে নাই, পুরো জেলা ভরে এমনকি পুরো দেশ ভরে তোকে খুঁজে বেড়াচ্ছে, আর তুই এইখানে। তখন আমার দাদা বললো কি যে আসলে আমার তো কিছু করার নাই, আমার তো কোনো হাত নাই, আমাকে তো এখানে তুলে নিয়ে আসছে। তো তখন আমার সেই পীর সাহেব যে কাকাটা ছিল সেই কাকা বলে কি আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করতেছি, তুই এখন তোর পরিবারের সাথে চলে যা আর হচ্ছে গিয়ে তুই চলে যা, আর আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, আর অমুক দিন অমুক জায়গায় তুই চলে আসবি, ঠিক আছে, তোরে আমি এখান থেকে নিয়ে যাব। আর এখন আমি পারবো না, কারণ এখন আমি এই জায়গায় আসছি, একজনের দাওয়াতের অনুষ্ঠানে আসছি, আর এখান থেকে এরকম করলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে, তুই যা, ঠিক আছে, অমুক দিন অমুক জায়গায় চলে আসবি। আমি অমুক দিনের অপেক্ষা করতে লাগলাম। তো আমার পরিবার আমাকে দেখে বলল, আমার দাদার পরিবার আমাকে দেখে বললো কি যে কিরে কোথায় গেছিলে। তো তখন আমার দাদা বললো কি যে এই তো গল্প করতেছিলাম আশেপাশে, আসলে সে খেয়াল করেনি যে আমি একজন মানুষের সঙ্গে কথা বলছি। তো তারপরে আমার দাদা যে আছে সে দাদা হচ্ছে গিয়ে ওইখান থেকে চলে যায় এবং সেই দিনের অপেক্ষা করতে থাকে। এবং আমার সেই পীর সাহেব আমার বাড়িতে এসে আসলে বলে যে আপনার ছেলেকে একটা পরীতে জিনে তুলে নিয়ে গেছে এবং সেখানেই আছে, আমি দেখে আসছি। এই কথা শোনার পরে তো আমার দাদার যে বাবা ছিল সে ভীষণ কান্না করতে শুরু করে এবং আমার মা তো একদম অজ্ঞানী হয়ে যায়। এবং এই সঙ্গে সঙ্গে এই কথা আশেপাশের মহল্লা ছড়িয়ে পড়ে এবং সবাই জেনে যায় যে আমাকে একটা পরীতে তুলে নিয়ে গেছে। এবং এটা শোনার পরে আমার গ্রামের সবাই আসলে ভীষণ বিস্মিত হয়। আসলে তখনকার সময় আমার দাদা যে সময়টাতে ছিল, যে সালটাতে ছিল, সেই সময় এইসব জিনিস কোনো অবিশ্বাসের মতো কিছু ছিল না, সবাই বিশ্বাস করত। এবং যেহেতু তখনকার গ্রাম অঞ্চলে এইসব বিষয় নিয়ে বেশি চর্চা হতো, তো সে তোমার দাদার এই ঘটনা শুনে, পীর সাহেবের এই ঘটনা শুনে সবাই বিশ্বাস করে আর কি। তো অমুক দিন আমার দাদা আসলে সেই গাছের নিচে চলে যায়, যে গাছের নিচে আসলে আমার দাদাকে আসতে বলেছিল ওই পীর সাহেব, এবং সেই পীর সাহেব সেখানে হাজির হওয়ার পরে আমার দাদাকে সেখান থেকে নিয়ে আসলে আমাদের গ্রামে চলে আসে। এবং আমার দাদা যখন প্রথমবার মতো গ্রামে আসে তখন আমার দাদা ভীষণ মানে খুশি হয়েছিল এবং কান্নায় ভেঙে পড়েছিল এবং পীর সাহেব পা জড়িয়ে ধরে বলে কি যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে এখানে নিয়ে আসছেন। তখন পীর সাহেব বলে কি যে আসলে এখানে নিয়ে আসছি, কিন্তু আমার মনে হয় যে ওই পরীটা তোমার পিছু ছাড়বে না, কারণ আমি যতদূর জানি যে পরীরা একবার যাকে পছন্দ করে তার পিছু কোনোদিন ছাড়ে না এবং তাকে আজীবন ভালোবেসে যায় এবং তোমাকে আবারও ও নিয়ে যাওয়ার চেষ্টা করবে। শোনো, আমি তোমার হাতে এবং পায়ে এই তাবিজটা বেঁধে দিয়ে যাচ্ছি, এই তাবিজ কোনোদিন খুলবে না, যদি কোনোদিন খুলো তাহলে সেদিন তুমি ভাববা যে তোমাকে ওরা নিয়ে যাবে, এবং এই তাবিজটা কিন্তু কোনোদিন খুলবা না এবং এই তাবিজটা সবসময় তোমার সঙ্গে রাখবা। কোনোদিন যদি হারাইছে তাহলে কিন্তু তুমি ভেবে নিয়ে যে তোমাকে ওরা ধরে নিয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই এই বিদ্যা জিনেদের কাছ থেকেই শেখা এবং জিনদের উপরেই সে রপ্ত করলো।
পরবর্তীতে আসলে ওই তাবিজটা পড়ার পরে আসলে বেশ কিছুদিন হচ্ছে কি মাদ্রাসায় যায়নি এবং বাড়িতে থাকে আমার দাদা। এবং যখন আমার দাদাকে আমার দাদার বাবা ফিরে পায় এবং সবাই ফিরে পায়, তখন তাকে ভীষণ আদর করতে শুরু করে এবং বলে কি যে, বাবজান তুই আর কোথাও যাবি না, তোকে আমি মাদ্রাসাও পাঠাবো না, তুই এখন থেকে আমার কাছে থাকবি এবং রাত্রেবেলা বের হবি না। আসলে এই ঘটনা শোনার পরে আমার দাদার বাবা ভীষণ ভয় পেয়েছিল এবং দাদাও ভীষণ ভয় পেয়েছিল। সে এতদিন এই জিনের দুনিয়ায়, জিনের এলাকায় থেকে আসছে এবং তার মানে সে যখন বাড়িতে ফেরার পরে আসলে সে তার মা তাকে রান্না করা খাবার দেয়, কিন্তু সে সেই খাবারগুলো খাইতে পারতেছিল না। কারণ হচ্ছে এতদিন সে ওইখানে এমন খাবার খেয়ে আসছে যেসব খাবার আসলে ওইখানের খাবারে সে অভ্যস্ত হয়ে গেছে। সে নুনযুক্ত খাবার মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াক্ত বলে ফেলে দিল এবং তার মা তখন বলল কিছু, কিরে বাজান, তুই তো আমার হাতের রান্না ভীষণ পছন্দ করতি, তাহলে এরকম ফেলে দিলি কেন খাবার? তখন আমার দাদা বলল কি আসলে ওই জায়গার খাবারগুলো ভিন্ন, ওইগুলো খাইতে খাইতে আমি অভ্যস্ত হয়ে গেছি, আমার মুখে এখন এগুলো রুচবে না। তো বেশ কিছুদিন আসলে ভীষণ খাবার কষ্ট হয়েছে। তো এর মাঝখানে যখন প্রথম দিন আমার দাদাকে তুলে নিয়ে আসা হয়, আমার দাদা তখন আসলে রাত্রেবেলা ওই তার পরিবউ আর কি, আমার দাদি আর কি, সে পরিবউকে জানালার বাইরে দেখতে পেত, ঘরের বাইরে দেখতে পেত। রাত্রেবেলা সে বের হতে পারতো না, দূরে দেখতো সে দাঁড়ায় আছে এবং তাকে ইশারা দিয়ে ডাকতেছে যে আসো, আমার কাছে আসো। আমার দাদা কি আর তার কাছে যায়? কারণ হচ্ছে গিয়ে মেয়েটা দেখতেও যদিও অনেক সুন্দর ছিল এবং খুবই মানে তার সঙ্গে সবকিছু করে ভীষণ আরাম থেকে মজা, তার সঙ্গে মানে সে তাকে ভীষণ ভালোবাসতো, অবশ্য থেকে মজা তো হবেই, ভালোবাসতো, আদর করতো সবসময়। কিন্তু আসলে আমার দাদা তো চাইতো না যে তার সঙ্গে থাকতে। তো আমার দাদা এরকম করে প্রায় 1 সপ্তাহ মতো দেখে যে প্রত্যেক দিনই রাত্রেবেলা সে ঘর থেকে বের হইতে পারতো না, তার বোনদের সঙ্গে নিয়ে বের হইতো যদি বাথরুমে যাওয়ার দরকার পড়তো। আর রাত্রেবেলা বেশিরভাগ সময় বাথরুম অ্যাভয়েড করে চলতো। কারণ হচ্ছে কি, রাত্রেবেলা যখন সে বের হতো দেখতো দূর থেকে সেই পরিমেয়েটা তাকে ডাকতেছে। আর যতক্ষণ ওই তান্ত্রিকের বা ওই পীর সাহেবের তাবিজ আমার দাদার হাতে ছিল, ততদিন পর্যন্ত মেয়েটা তো কিছু করতে পারতো না, যার কারণে দূর থেকে ইশারা দিয়ে ডাকতো। তো আসলে এরকম সপ্তাহখানেক হওয়ার পরে আমার দাদা ওখানে ছিল মেয়েটার সঙ্গে, এবং সেখানে থাকার পরে তো তার মধ্যে একটা অন্যরকম মায়াও কাজ করে, তাই না? মেয়েটার প্রতি একটা আলাদা রকমের টানও কাজ করে। তো আমার দাদা ওদিন রাতে একা একাই ঘর থেকে বের হয়ে আসলে দূরে দেখে গেছে সেই মেয়েটা দূরে দাঁড়িয়ে আছে। সারা রাত আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতো। আমার দাদার এইটা দেখেই আমার দাদার ভীষণ কষ্ট হয়। আসলে আমার দাদা তখন সেই পরীটার কাছে আসলে যাওয়ার চেষ্টা করে এবং দূর থেকেই তার সঙ্গে কথা বলে এবং বলে কি যে, পরী মেয়েটা তখন তাকে বলে যে, তুমি আমাকে কেন এভাবে ছেড়ে চলে আসলা? তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়। এই কথা বলার পরে আমার দাদা বলে কি যে, আমারও তো কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি তোমাকে অনেকবার বলেছি যে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসো, কিন্তু তোমাকে নামিয়ে দিয়ে আসোনি। আর তোমাদের ওইখানে আসলে আমার থাকতে ভালো লাগে না। তুমি যদি আমার সঙ্গে এখানে থাকতে চাও তাহলে থাকতে পারো, তুমি আমার সঙ্গে এখানে থাকো। এই কথা বলার পরে সেই মেয়েটা রেগে যায় এবং বলে কি যে, না, আমি এখানে থাকতে পারবো না, তুমি আমার সঙ্গে চলো, তুমি তাবিজটা খুলে ফেলে দাও, তাবিজটা খুলে ফেলে আমার কাছে চলে আসো। আমার দাদা খানিকক্ষণ বাদে সেই তাবিজটা খুলতে শুরু করে। একটা তাবিজ সবেমাত্র খুলেছে, সঙ্গে সঙ্গেই আমার দাদার বাবা চলে আসে এবং এসে আমার দাদাকে আসলে ধরে ফেলে এবং বলে যে, তুই কি করতেছিস? তখন এই দূরে আমার দাদার বাবা প্রথমবারের মতো সেই পরীটাকে দেখতে পায় এবং সেই পরীটা তখন একটা মানুষের বেশে ছিল এবং আমার দাদা তখন সেই পরীটার কাছে, দাদার বাবা পরীটার কাছে হাত জোর করে যে, আমার ছেলেটাকে ছেড়ে দেন, আমার ছেলেটাকে আপনি মাফ করেন। আমার দাদার বাবাও সেটা দেখে এবং আমার দাদার মা যে ছিল পর্দাদি আর কি, সেও বিষয়গুলো দেখে এবং আমার যে দাদার যে বোনেরা ছিল তারাও ছুটে এসে সবাই আসলে দেখে আর কি। সেই পরী মেয়েটা তখন সেখানে দাঁড়িয়েছিল, তার গা দিয়ে আলো বের হচ্ছে এবং সম্পূর্ণ বিষয়টা তারা দেখে আর কি। তো সেই পরী মেয়েটা বলে কি যে, ওকে দিয়ে দেন, আমি ওকে নিয়ে যেতে চাই, ওকে আমি ভালোবাসি ভীষণ। মানে কান্না করতে শুরু করে, মানে এত বেশি কান্না করে আমার দাদা তখন বলতেছিল যে, আব্বা আমাকে ছেড়ে দাও, ওর সঙ্গে আমাকে যেতে দাও, ও তো আমার বিয়ে করা বউ, তাই না? ওকে তো আমি বিয়ে করছি। তো তখন আসলে ওই পরী মেয়েটা আমার দাদার পিছু ছাড়ে না এবং বলে কি যে, ওকে আমি নিয়ে যাব, কিন্তু কোনোভাবেই তো আমার দাদার পরিবারের লোকজন তাকে যেতে দিবে না এবং বলে কি যে, না, কোনোভাবে সম্ভব না। তো তখন সেই পরী মেয়েটা বলে যে, আসলে আপনারা ওকে না যেতে দিলে কি হয়েছে, ওর বংশধর, ওর দেওয়ার সন্তান আমার পেটে আছে, ও আমার সঙ্গে আছে এখন এবং আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব। আপনারা মনে রাখবেন, কোনোদিন আপনারা ওকে পাবেন না, বা ওর দেওয়ার যে সন্তান আমার পেটে আছে সেই সন্তানকে পাবেন না। এই কথা শোনার পরে আমার দাদা আসলে খুবই কান্না করতে শুরু করে। আসলে জানতো না যে ওর পেটে সন্তান চলে এসেছে এবং এই বিষয়গুলো লুকিয়ে রেখেছিল। তো
এটা শোনার পরে আমার দাদা আসলে ভীষণ ভেঙে পড়ে এবং কান্না করতে শুরু করে এবং ওই মেয়েটার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই মেয়েটা তখন ওইখান থেকে চলে যায় আর কি। এবং যেহেতু আমার দাদার বাবা রিকোয়েস্ট করেছিল, এবং পরের দিন সকালবেলা পীর সাহেবকে ডাকার পরে বলে কি যে এরকম তো ও এরকম করতেছে, পাগলামি করতেছে পরীটার কাছে যাওয়ার জন্য, এবং পরীটা বলছে কি যে তার পেটে নাকি আমার ছেলের সন্তান আর কি, আমার দাদার সন্তান আর কি। তো এই কথা শোনার পরে আমার সেই পীর সাহেব বলে কি যে হ্যাঁ কথা সত্য, এবং ওই মেয়েটা ততক্ষণ পর্যন্ত পিছু ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত আপনার ছেলের বিয়ে দিচ্ছেন। আপনার ছেলের একটা বিয়ে দিয়ে দেন, বিয়ে দিলে আপনার ওই পরীটা পিছু ছেড়ে দিবে, না হলে কিন্তু পিছু ছাড়বে না, যে কোনো সময় নিয়ে যেতে চাইবে। আজ গতকালকে যেরকম ঘটনা ঘটছে যে ফুসলিয়ে তাবিজ খুলিয়ে নিয়ে যেতে চাইছিল, এরপরে কিন্তু হইলে আমি পারবো না আনতে, কারণ হচ্ছে আমি একবারে সুযোগ ছিল এবং একবারে কিন্তু আমি তাকে নিয়ে আসছি। তো আপনারা চিন্তা করে দেখেন যে কি করবেন, আপনি বিয়ে দিয়ে দেন যে কোনো একটা। তো এরপরে আমার দাদির সঙ্গে আসলে মানুষ যে দাদি, আমার দাদাকে অনেকভাবে বোঝানোর পরে আমার দাদা রাজি হয় বিয়ে করার জন্য, এবং একটা মেয়ে দেখে আমার দাদাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো বিয়ে দেওয়ার পরেও আমার দাদা সেই দাদির সঙ্গে মানে মেয়ে পরি দাদির সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে তার সঙ্গে, এবং আমার দাদা আসলে তাকে রিকোয়েস্ট করেছে যে আমাকে নিয়ে যেতে, আমার দাদাকে নিয়ে যেতে, কারণ যখনই শুনেছে যে তার সন্তান আছে ওই ওই পরি দাদির পেটে, তখনই আসলে সে নরম হয়ে যায়, কিন্তু তখন বলে কি অনেক দেরি হয়ে গেছে, এখন আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, এটা আমাদের শেষ দেখা। তো ওইটাই ছিল আমার দাদির সঙ্গে শেষ দেখা। এরপরে আমার সেই পরি দাদির সঙ্গে দেখা হয় নাই। বিয়ে করেছে বলে সেই পরি মেয়েটা আসলে পরি দাদিটা আমার দাদার উপর রাগ করে এবং বলে কি যে আমি আর কোনোদিন তোর কাছে আসবো না, তুই এমনটা কেন করলি। তো তখন বলে কি যে এটা আমার পরিবার জোর করে করাইছে। তো এরপরে আমার তো দাদির সঙ্গে দাদির সঙ্গে বিয়ে হয়, এবং আস্তে আস্তে আমার বাবারা হয়, আমার ফুফুরা হয়, এর পরবর্তীতে হচ্ছে বাবারা বিয়ে করার পরে আমরা হই আর কি। তো এই হচ্ছে আমার দাদার জীবনের ঘটে যাওয়া ঘটনা। তো আমার দাদা মারা যাওয়ার 2 বছর আগে তার মুখ থেকে শোনা ঘটনা। এর আগে অবশ্য অনেকবারই আমার দাদার কাছ থেকে শুনেছি যে এরকম ঘটনা আমার দাদার জীবনে আছে, আর যারা পুরাতন লোক ছিল তারা এইসব বিষয়ে বলাবলি করতো। কিন্তু পরবর্তীতে এটা শোনার পরে আমি আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এটা আসলেই সম্ভব কিনা। কিন্তু যখন আশেপাশের মানুষের কাছে আমার দাদার যেসব বন্ধুরা ছিল বা তার পুরাতন মানুষের কাছে যখন শুনি, তখন আসলে বুঝতে পারি যে এটা আসলে সত্য ঘটনা, এবং এটা আমার দাদার সঙ্গে ঘটেছিল। আমার দাদা এখন পৃথিবীতে বেঁচে নেই, হয়তো সেই পরিস্থানে আমার দাদার জন্ম দেওয়া বা আমার দাদার কোনো সন্তান আছে, বা আমার কাকা হতে পারে হয়তো তারা, বা ফুফি হতে পারে, আমি জানি না আসলে। তবে আমার দেখার খুব ইচ্ছা আছে সেই পরিদাদি এখন কেমন আছে, আমার সেই পরিদাদি কি আসলে আমার দাদা সেই সন্তানকে জন্ম দিয়েছে, আমার কাকা নাকি ফুফি, তাদেরকে আসলে দেখতে ইচ্ছে হয় আমার। আর যদি ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে আমার বিশ্বাস যে কোনো না কোনো একদিন হয়তো সেসব দাদা বা সেসব কাকা বা ফুফি হয়তো আমার সঙ্গে দেখা করতে আসবে, এটা আমার বিশ্বাস আর কি। আপনাদের কাছে কি মনে হয়, এবং এটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমার দাদার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার দাদার রুহের মাগফিরাতের জন্য। প্রিয় দর্শক, আশা করি হাবিবের জীবনের ঘটনা আপনাদের কাছে পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আসলে এরকম ঘটনা আমরা আগেরকার সময় বহুত শুনেছি, বহুত দেখেছি, কিন্তু এই প্রথম আসলে এরকম একটা ঘটনা আমাদের কাছে এসেছে। এত আগের ঘটনা, এরকম আগের ঘটনা সাধারণত খুব একটা আসে না। এই প্রথমবারের মতো এত আগের ঘটনা, স্বাধীনতা যুদ্ধের আগের ঘটনা, প্রায় 1950 সাল বা 55 সাল হবে এরকম টাইপ সময়ের ঘটনা, তারও আগের ঘটনা হতে পারে। আসলে ওখানে সালটা উল্লেখ করেনি। আপনাদের কাছে আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজের ঠিকানাও ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এতক্ষণ কণ্ঠে আপনাদের প্রিয় হোস্ট আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আশা করি যারা নতুন আছেন তারা মেগা বক্স সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন লাইক, কমেন্ট, শেয়ার করে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।